আমেরিকাকে পাত্তা না দিয়ে একসাথে বড় নৌমহড়ায় রাশিয়া ও চীন। ওয়াশিংটনকে সরিয়ে বিশ্ব নেতৃত্বে আসছে কি মস্কো ও বেইজিং? আমেরিকাকে হটিয়ে বিশ্ব বাণিজ্যে একচেটিয়া আধিপত্যের পথে চীন। শত্রু বেইজিংকে ধ্বংস করতে নতুন কি ষড়যন্ত্র করছে ওয়াশিংটন? ইরানের পরমাণু কর্মসূচিতে সমর্থন দিল পাকিস্তান। রাশিয়ার বন্ধু তেহরানের পাশে কেন মার্কিন মিত্র পাক সরকার? উদ্দেশ্য কি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। পারমাণবিক উত্তেজনায় উত্তাল জাপান সাগর। ট্রাম্পের সাবমেরিন পাঠানোর হুমকিকে পাত্তা না দিয়ে রাশিয়া ও চীন একসাথে নামল নৌমহড়ায়। বরাবরের মতোই মুখে কোনো প্রতিক্রিয়া জানাননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাই বিশ্লেষকরা বলছেন, এটা কেবল প্রশিক্ষণ মহড়া নয়, বরং মার্কিন সামরিক আধিপত্যে সরাসরি চ্যালেঞ্জ। পরমাণু শক্তির এমন প্রদর্শনী শেষমেশ কোথায় গিয়ে দাঁড়াবে? বিশ্ব কি আবারও দাঁড়িয়ে পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে? আমেরিকার বদলে বিশ্ব নেতৃত্বে কি চলে যাবে রাশিয়া ও চীনের হাতে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রাশিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের দুটি পারমাণবিক সাবমেরিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকি মোটেও পাত্তা দেয়নি মস্কো। দেশটি এর মধ্যেই আরেক পরাশক্তি চীনের সঙ্গে মিলে নেমেছে এক যৌথ নৌমহড়ায়। সম্প্রতি রুশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মন্তব্যের জেরে ট্রাম্পের নিউক্লিয়ার সাবমেরিন পাঠানোর ঘোষণায় আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি রাশিয়া। তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন, জাপান সাগরে মস্কো ও বেইজিংয়ের প্রতিরক্ষা তৎপরতার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে যেন যুদ্ধের পরোক্ষ হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, রুশ মার্কিন সম্পর্কে ক্রমবর্ধমান উত্তাপের মাঝেই চীন রাশিয়ার এই নৌমহড়াকে আমেরিকার বিরুদ্ধে সামরিক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পশ্চিম প্রশান্ত মহাসাগরে আর যুক্তরাষ্ট্রের একতরফা নিয়ন্ত্রণ চলবে না। ভ্লাদিভস্টক উপকূল জুড়ে গত 1 আগস্ট শুরু হওয়া যৌথ প্রশিক্ষণের মাধ্যমে সে কথাই মনে করিয়ে দিল রাশিয়া। শত্রুর সাবমেরিন প্রতিহত করা, উদ্ধার অভিযান, আকাশ প্রতিরক্ষা এবং সমুদ্রপথে টহল, নেভাল ড্রিলে এসব নিয়েই দক্ষতা দেখালো রুশ ও চীনা যুদ্ধজাহাজের স্কোয়াড্রন। ট্রাম্পের সাবমেরিন হুমকির পরপরই যুক্তরাষ্ট্র বিরোধী দুই পরাশক্তির নৌমহড়া পেন্টাগনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 1962 সালে যুক্তরাষ্ট্রের উপকূল থেকে মাত্র 90 মাইল দূরে কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। প্রায় 13 দিন ধরে পরমাণু যুদ্ধের একেবারে দ্বারপ্রান্তে ছিল পুরো পৃথিবী। এবার ট্রাম্প যেভাবে প্রকাশ্যে রাশিয়ার দিকে পরমাণু সাবমেরিন পাঠানোর নির্দেশ দিলেন, এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট এমন উস্কানিমূলক কাণ্ড ঘটাননি। যদিও রুশ সংবাদ মাধ্যম ও বিশ্লেষকেরা ট্রাম্পের সাবমেরিন মোতায়েনের হুমকিকে শিশুসুলভ ও অহেতুক প্রলাপ হিসেবেই দেখছে। পাল্টা জবাবে এখন পুতিন কোনো শক্ত পদক্ষেপ নিলে মুহূর্তেই তৈরি হবে জটিল সংকট। বিভিন্ন সামরিক ও পর্যবেক্ষক সূত্রের তথ্য অনুসারে বিশ্বজুড়ে মাত্র 9টি দেশের হাতে রয়েছে 12,000-এর বেশি পারমাণবিক অস্ত্র। এর প্রায় 90% নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এসব অস্ত্রের মধ্যে মস্কো 1549টি এবং ওয়াশিংটন 1419টি পারমাণবিক যুদ্ধাস্ত্র, শতাধিক বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্রে মোতায়েন করে রেখেছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ জেনেও কেন ট্রাম্প এমন উস্কানিমূলক নির্দেশ দিলেন, সেই বিষয়ে চলছে নানামুখী আলোচনা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে না পারার হতাশা থেকেই এই ধরনের পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। রাশিয়ায় হামলা চালাতে সক্ষম এমন পারমাণবিক সাবমেরিন আগে থেকেই উপযুক্ত স্থানে বসিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে পৃথিবীর মহাসাগরগুলোতে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি রুশ পরমাণু সাবমেরিন মোতায়েন রয়েছে। নানা সময়ে উঠে এসেছে পাল্টাপাল্টি এসব দাবি। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প আসলে সরাসরি সামরিক হুমকি দেননি, বরং এটা ছিল কেবলই কৌশলগত একটি নির্দেশ। মার্কিন উস্কানিতে এখনও পাত্তা দিচ্ছেন না পুতিন, ফলে আপাতত পারমাণবিক যুদ্ধ শুরুর কোনো আশঙ্কা নেই। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন, ট্রাম্পের এমন বেফাঁস মন্তব্য যে কোনো সময় ডেকে আনতে পারে বড় কোনো বিপর্যয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। শক্তিশালী অর্থনীতি, প্রযুক্তিগত উন্নয়ন, বিভিন্ন দেশে সাশ্রয়ী মূল্যে পণ্য রপ্তানির মধ্য দিয়ে বৈশ্বিক বাণিজ্যে পশ্চিমাদের একচ্ছত্র আধিপত্য ধসিয়ে দিচ্ছে চীন। আর এতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর চোখের কাঁটা হয়ে উঠছে দেশটি। এই অবস্থায় বিশ্ব বাণিজ্যে নিজেদের আধিপত্য ফিরে পেতে ও অধিক মুনাফা নিশ্চিতে চীনের অর্থনীতি ধ্বংস করে দিতে মরিয়া পশ্চিমা দেশগুলো। ফলে চীনকে সামরিক হুমকি হিসেবে দেখানোর উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছে তারা, মত বিশ্লেষকদের।
হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। গত 2 দশকের মধ্যে চীনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে আমূল বদল এসেছে। এক সময়ের অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক রূপ নিয়েছে সরাসরি বৈরিতায়। চীনকে একটি হুমকি হিসেবে হাজির করে দেশটির আশেপাশে সামরিক শক্তিও জড়ো করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের জন্য চীনকে নানাভাবে উস্কে চলেছে পশ্চিমা দেশগুলো। কেন এই আচরণ? সত্যিই কি পশ্চিমা দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে চীন? আল জাজিরার এক লেখায় এসব নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন ব্রিটিশ অর্থনীতিবিদ, লন্ডন স্কুল অব ইকোনমিক্সের ভিজিটিং সিনিয়র ফেলো জেইসন হিকেল ও অস্ট্রেলিয়ার ম্যাককোয়ারি বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্ক্ট ফেলো ডিলান সালিভান। হিকেল ও সালিভান বলছেন, চীনের উত্থান সত্যিই মার্কিন স্বার্থের জন্য এক বিশাল হুমকি হয়ে দেখা দিয়েছে। তবে তা মোটেই সামরিক হুমকি নয়, এই হুমকি বাণিজ্যিক। আর সে কারণেই চীনকে নিয়ন্ত্রণে তাদের ব্যবসা বাণিজ্যের ওপর নানান বিধিনিষেধ আরোপ করে চলেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এতেও সেভাবে কাজ না হওয়ায় এখন চীনকে যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে তারা। এসবের মূল কারণই হল চীন বৈশ্বিক বাণিজ্যে পশ্চিমাদের একচ্ছত্র আধিপত্যে ভাগ বসাচ্ছে। এসব নিয়ে বিস্তারিত বলতে গিয়ে 2 বিশেষজ্ঞ বলেন, 1980-র দশকে চীন যখন পশ্চিমা বিনিয়োগ ও বাণিজ্যের জন্য উন্মুক্ত হয়, সে সময় শ্রম অনেক সস্তা ছিল দেশটিতে, আর এতে করে বিপুল মুনাফা হতো পশ্চিমা দেশগুলোর। কিন্তু গত 2 দশকে চীনে শ্রমের মজুরি নাটকীয় মাত্রায় বেড়েছে। এতে দেশটিতে সস্তায় শ্রম শোষণের পথ বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর জন্য। কারণ উচ্চ মজুরি মানেই মুনাফা কমে যাওয়া, আর এ কারণেই চীনকে কেন্দ্র করে পশ্চিমাদের দীর্ঘদিনের বাণিজ্য ধাক্কা খাচ্ছে। এ অবস্থায় সস্তা শ্রম নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে পশ্চিমাদের জন্য। কেননা সেক্ষেত্রে বিকল্প দেশ ও শ্রমিক খুঁজে বের করা, নিজেদের অবকাঠামো মূলধন সেখানে স্থানান্তর করা, নতুন সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা, এসবই অনেক ব্যয়বহুল ও জটিল। এর বিপরীতে সহজ সমাধান হতে পারে চীনের অর্থনীতিতে ধাক্কা দিয়ে দেশটিতে শ্রমিকের মজুরি আবার কমিয়ে আনা। সে লক্ষ্যেই চীনা সরকারকে দুর্বল করতে এবং তাদের অর্থনীতিকে অস্থিতিশীল করতে চায় যুক্তরাষ্ট্র। তারই অংশ হিসেবে বাণিজ্যিক নিষেধাজ্ঞা এবং যুদ্ধের হুমকি দেয়া। হিকেল ও সালিভান বলছেন, যুক্তরাষ্ট্রের চীন বিরোধী অবস্থানের দ্বিতীয় কারণ হল প্রযুক্তি। গত 1 দশকে চীন সরকার কৌশলগত বিভিন্ন খাতে প্রযুক্তির উন্নয়নে অগ্রাধিকার দিয়েছে এবং এতে অসাধারণ অগ্রগতি হয়েছে। এখন চীনের আছে বিশ্বের বৃহত্তম উচ্চ গতিসম্পন্ন রেল নেটওয়ার্ক। তারা নিজেরাই বাণিজ্যিক বিমান বানানোর সক্ষমতা অর্জন করেছে। নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তিরও নেতৃত্ব দিচ্ছে তারা। এছাড়া বৈদ্যুতিক গাড়ি, উন্নত চিকিৎসা প্রযুক্তি, স্মার্টফোন, মাইক্রোচিপ, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে শীর্ষে চলে গেছে দেশটি। এতে করে কেবল চীন পশ্চিমাদের ওপর নির্ভরতা কমিয়েছে তা নয়, বিশ্বের অন্যান্য দেশও এসব পণ্য আমদানিতে আর পশ্চিমাদের ওপর নির্ভরশীল নেই। তারা সাশ্রয়ী মূল্যে চীন থেকেই সেগুলো আমদানি করতে পারছে। সব মিলিয়ে বৈশ্বিক বাণিজ্যে পশ্চিমাদের যে একক আধিপত্য ছিল তাতে বাগড়া দিচ্ছে চীন। হিকেল ও সালিভান বলছেন, চীনের প্রযুক্তি খাতকে দুর্বল করতে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র, কিন্তু এগুলো কাজে আসছে না। বরং এতে চীন নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর জন্য আরও উৎসাহিত হচ্ছে। নিষেধাজ্ঞার অস্ত্র যখন ব্যর্থ হলো, তখন যুক্তরাষ্ট্র আবার পুরনো অস্ত্র অর্থাৎ যুদ্ধের হুমকির কাছে ফিরছে। এর মূল উদ্দেশ্য হল চীনের শিল্পায়ন ধ্বংস করা এবং চীনের পুঁজিকে প্রতিরক্ষা খাতে ব্যয় করতে বাধ্য করা। চীন মার্কিনীদের জন্য নিরাপত্তা হুমকি বলে যুক্তরাষ্ট্র তার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় তা নয়, বরং দেশটির অভূতপূর্ব উন্নয়ন পশ্চিমা সাম্রাজ্যবাদী পুঁজির স্বার্থকে চ্যালেঞ্জ করছে। সে কারণেই যুদ্ধংদেহী মনোভাব যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের। আর সে লক্ষ্যেই চীনকে সামরিক হুমকি আকারে হাজির করার প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইরানের পরমাণু কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি অর্জনে তেহরানের পূর্ণ অধিকার রয়েছে। জুনে ইরানের উপর ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বলেন, ইরানের পাশে আছে পাকিস্তানের জনগণ। প্রশ্ন উঠেছে, রাশিয়ার বন্ধু ইরানের পাশে কেন মার্কিন মিত্র পাকিস্তান? রাশিয়াকে একা করতে নাকি প্রতিবেশী আফগানিস্তানকে কোণঠাসা করতেই এমন ঘোষণা পাক সরকারের? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের পরমাণু কর্মসূচিতে যখন পশ্চিমাদের না, তখন পাকিস্তান দিল পূর্ণ সমর্থন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়ে দিলেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি অর্জনে
তেহরানের পূর্ণ অধিকার রয়েছে, আর এজন্য ইরানের পাশে আছে পাকিস্তান। রবিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এমনটি জানান শাহবাজ শরীফ। পাকিস্তান মনে করে জাতিসংঘের সনদ অনুসারে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি অর্জনে ইরানের পূর্ণ অধিকার রয়েছে, আর এজন্য ইরানের পাশে থেকে পূর্ণ সমর্থন জানাতে চাই আমরা। গত জুনে ইরানের ওপর ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেন, ইসরায়েল বিনা কারণে তেহরানের মাটিতে হামলা চালিয়েছে। শুধু পাকিস্তান সরকার নয়, পাকিস্তানের 24 কোটি মানুষ ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানায়। ইসরায়েল যেই সংঘাতে লিপ্ত হয়েছিল তার কোনো যৌক্তিক কারণ নেই। তারা জঘন্য অপরাধ করেছে। আমি এবং পাকিস্তানের 24 কোটি মানুষ ওই হামলার তীব্র নিন্দা জানাই। শাহবাজ শরীফের এই সমর্থনকে স্বাগত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে বৈশ্বিক ঐক্যমত্য প্রয়োজন। জায়নবাদী গোষ্ঠী যেন এই অঞ্চলে আর কোনো নিরীহ মানুষকে হত্যা ও স্বাধীন রাষ্ট্রের ওপর হামলা না চালায়, পাকিস্তান ও ইরান যৌথভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ অন্য আন্তর্জাতিক সংগঠনগুলোকে সেই আহ্বান জানায়। ইসরায়েলের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে পাকিস্তানের সমর্থনকে আমি স্বাগত জানাই। জাতিসংঘের কাছে আমরা যৌথভাবে এদের অত্যাচার বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান জানাই। মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনি সহ অন্য নিরীহ মানুষদের উপর এই অত্যাচারের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে। পাকিস্তানের সাথে ইরানের গভীর ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে বলে মনে করেন ইরানের প্রেসিডেন্ট। বলেন, পারস্পরিক সম্পর্ক উন্নয়নে পাকিস্তান শুধু প্রতিবেশী নয়, বরং এই দুই দেশের মধ্যে রয়েছে ভ্রাতৃত্বের বন্ধন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের 2 দিনের পাকিস্তান সফরে বেশ কিছু চুক্তি হয়েছে। দুই দেশের মধ্যে দৃঢ় হয়েছে বন্ধুত্বের সম্পর্ক। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়াকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য ভারতকে দোষারোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন দিল্লি পারস্পরিক অস্বস্তিকর টানাপোড়েনের ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা মাইকেল মিলার এই অভিযোগ তুলেছেন। ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে নয়া অভিযোগ সামনে আনেন ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা মিলার। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ আর হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টার দায়িত্বে আছেন তিনি। মিলারের অভিযোগ, যুক্তরাষ্ট্রের নিয়মিত আহ্বানে গুরুত্ব না দিয়ে রাশিয়া থেকে তেল কেনার মাধ্যমে ইউক্রেনে হামলার জন্য অর্থের যোগান দিতে খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে ভারত। তিনি আরও দাবি করেন, রাশিয়ার তেল কিনতে ভারত বৈরী প্রতিবেশী চীনের সহায়তা নিচ্ছে, যা জানলে মানুষ বিস্মিত হবে। যুক্তরাষ্ট্রের হুমকির পরও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ হবে না। সপ্তাহের শুরুতে এটি স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথের পর ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর প্রত্যাশার পারদ ছুঁতে পারেনি। বাড়তি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের ম্যারাথন আলোচনার ফলাফলও কাজে আসেনি। এরপর গত বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের পণ্যে সর্বোচ্চ 25% বাড়তি শুল্ক আরোপের চূড়ান্ত ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। টেলিভিশনের ভাষণে হুতি যোদ্ধাদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তেল আবিব, আশকেলন ও হাইফাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী হামলার তথ্য স্বীকার করে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। অপর 2টি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে গাজায় ত্রাণ প্রত্যাশী 38 জন সহ 62 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনে ত্রাণ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়েছে এক ফিলিস্তিনি কিশোর। 15 বছর বয়সী আব্দুল রহমান আবু জাজার বলেন, গুলিবিদ্ধ হওয়ার পরও ইসরায়েলি সেনারা তাকে লক্ষ্য করে গুলি অব্যাহত রাখে। বেঁচে ফেরার আশা একরকম ছেড়ে দিয়েছিল সে। প্রাণে বাঁচলেও এক চোখ হারানোর শঙ্কায় আছে এই ফিলিস্তিনি কিশোর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ভূখণ্ডটির বিভিন্ন স্থান থেকে 119টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে 15টি মরদেহ। এদিকে বিশ্বব্যাপী ফিলিস্তিনের পক্ষে গড়ে ওঠা শক্তিশালী জনমত প্রভাব ফেলছে অস্ট্রেলিয়াতেও। সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজে ফিলিস্তিনিদের সমর্থনে এক শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছেন 90,000-এর বেশি মানুষ। তবে আয়োজকদের দাবি, সেখানে উপস্থিত ছিলেন প্রায় 3 লাখ মানুষ। রবিবার প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ ফিলিস্তিনের পক্ষে এবং গাজায় যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমে আসেন। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে।
এই দৃশ্য দেখে মনে হবে যেন রামাল্লা, গাজা বা ইস্তাম্বুলের কোনো রাস্তায় মিছিল চলছে। ব্যানারে ফিলিস্তিনের পতাকা, মুখে ফিলিস্তিনের পক্ষে স্লোগান। কিন্তু না, এটি মুসলিম অধ্যুষিত কোনো শহর নয়। এই গণজমায়েতের পটভূমি অস্ট্রেলিয়ার গর্ব ও সভ্যতার প্রতীক হারবার ব্রিজ। অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার মাত্র 3% মুসলিম ধর্মাবলম্বী। তা সত্ত্বেও হাজার হাজার মানুষের এই সমাবেশ প্রমাণ করে দিল, ফিলিস্তিন এখন কোনো ধর্মীয় ইস্যু নয়, এটি এখন মানবতার প্রশ্ন। 3 আগস্ট সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজে মার্চ ফর হিউম্যানিটি শীর্ষক এই সমাবেশটির আয়োজন করা হয়, যেটিকে বলা হচ্ছে সিডনির ইতিহাসের সর্ববৃহৎ গণজমায়েত। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের সমর্থনে এই শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছেন 90,000-এরও বেশি মানুষ। তবে আয়োজকদের দাবি, সেখানে উপস্থিত ছিলেন প্রায় 3 লাখ মানুষ। এদিন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে এবং গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে রাস্তায় নেমে আসেন। সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের কর্মীদের পাশাপাশি মিছিলে অংশ নেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেন্স ও ফেডারেল এমপি এড হুসিক। এছাড়াও নিউ সাউথ ওয়েলসের সাবেক প্রিমিয়ার রব কার সহ অনেক বিশিষ্টজনও এই মিছিলে সামিল হন। মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন ক্ষুধার প্রতীক হিসেবে হাঁড়ি পাতিল বহন করছিলেন। তারা ফিলিস্তিনের পক্ষে প্লেকার্ড প্রদর্শনের পাশাপাশি স্লোগানে ফিলিস্তিনের মুক্তির দাবি জানান। গত কয়েক বছর ধরে আমি বেশ কিছু শারীরিক অসুস্থতায় ভুগছি। আমার চলাফেরা করতে সমস্যা হচ্ছে। অস্ট্রেলিয়ায় আমার মানবাধিকার এবং ভালো চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু ফিলিস্তিনের জনগণের সেটি নেই। তাদের হাসপাতালগুলোতে বোমা হামলা হচ্ছে, তারা চিকিৎসা সেবার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমি বিশেষভাবে এর জন্যই এই মিছিলে সামিল হয়েছি। শুরুতে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী ক্রিস মিন্স ও স্থানীয় পুলিশ এই আয়োজন বন্ধের চেষ্টা করে। এমনকি নিরাপত্তা ও ট্রাফিক ম্যানেজমেন্টের কারণ দেখিয়ে রাজ্যের সুপ্রিম কোর্টেও আবেদন করা হয়েছিল। তবে আদালত তা প্রত্যাখ্যান করে মিছিলের পক্ষে রায় দেন। এই আইনি সংঘর্ষ এবং সরকারের বিরোধিতার কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের জেদ তৈরি হয়। প্রতিবাদের ঢেউ ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ফলে মিছিলের দিন বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে মানুষ উপস্থিত হন, যারা স্লোগান দিতে দিতে ব্রিজ পার হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ সম্পন্ন করেন। সম্প্রতি বিশ্বব্যাপী ইসরায়েলের ওপর ব্যাপক হারে কূটনৈতিক চাপ বেড়েছে। ইতিমধ্যে ফ্রান্স এবং যুক্তরাজ্য জানিয়েছে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। এরপর জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা জানায় কানাডাও। এমন অবস্থায় গত ৩০ জুলাই ফিলিস্তিনের পাশে দাঁড়ায় ১৫টি দেশ। নিউ ইয়র্কে আয়োজিত একটি সম্মেলনের পর মিত্রদের বিরোধিতা উপেক্ষা করে এক বিবৃতিতে স্বাক্ষর করে তারা, যেখানে আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড ও পর্তুগাল ছাড়াও স্বাক্ষর করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বর্তমান লেবার সরকারের মধ্যে ফিলিস্তিনের পক্ষে আবেগপ্রবণ সমর্থন লক্ষ্য করা গেলেও আনুষ্ঠানিক স্বীকৃতি এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে। গত বছরের জুলাইয়ে লেবার পার্টি থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছিলেন ফাতেমা পেমেন। এরপরেই লেবার পার্টির তোপের মুখে পড়েন তিনি। তাকে দল থেকেও অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়। তবে সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী ফিলিস্তিনের পক্ষে গড়ে ওঠা শক্তিশালী জনমত প্রভাব ফেলছে অস্ট্রেলিয়াতেও। হারবার ব্রিজের এই বিশাল সমাবেশ লেবার সরকারের ভেতরেই এক ধরনের অস্বস্তি তৈরি করেছে। এছাড়া ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা এই ৩ দেশই শক্তিশালী G7 জোটের সদস্য, অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যে যারা বৃহত্তম অংশীদার। ফলে অস্ট্রেলিয়াও ফিলিস্তিন ইস্যুতে গ্লোবাল মোমেন্টাম বজায় রাখবে কিনা সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৬৮ শরণার্থীর মৃত্যু হয়েছে, জীবিত উদ্ধার করা হয়েছে ১২ জনকে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকেই। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে আবিয়ান প্রদেশের সাকরা উপকূলে আরব সাগরের প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। নৌকাটিতে ১৫৪ আরোহী ছিলেন, তাদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। শহরের নিকটবর্তী একটি এলাকায় নিহত ব্যক্তিদের দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও চলছে উদ্ধার অভিযান। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শরণার্থী এবং অভিবাসন প্রত্যাশী সাধারণত ইয়েমেন ও হর্ন অফ আফ্রিকার দেশগুলোর মধ্যে যাতায়াতের জন্য নৌপথ ব্যবহার করে থাকে। এই পথটি অত্যন্ত বিপজ্জনক হিসেবে পরিচিত।
দর্শক, এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।